Hi, welcome to my class. This is Sudipto and you are watching Excel for Data Analysis. আমাদের এই ক্লাস শুরু হচ্ছে এক্সেল বেসিক টু অ্যাডভান্স। এক্সেল কম বেশি সবাই ইউজ করেছে, বা কেউ একাডেমিক বা প্রফেশনাল লাইফেও কম বেশি এক্সেলের ইউজেস করেছে। কিন্তু অ্যাডভান্স পার্টটাতে আমাদের ক্ল্যারিটিটা নেই। হোয়াট ইজ দ্য অ্যাডভান্স পার্ট? আমরা অনেককেই বলে থাকি যে আমরা অ্যাডভান্স এক্সেল জানি, কিন্তু রাদার অ্যাডভান্স এক্সেল যেটা বোঝানো হয় পাওয়ার কোয়ারি, ট্যাক্স, কার্ডিনালিটি অ্যান্ড ভিভিএ অ্যান্ড কারেন্ট পাওয়ার অটোমেট উইথ এক্সেল, এগুলো অনেকেই জানেন না। লোকে অ্যাডভান্স এক্সেল বলতে আজও ভাবে আমি ভি লুকআপ, এইচ লুকআপ আর মডার্ন ডেজে এক্স লুকআপ জানলে সেটাকে অ্যাডভান্স এক্সেল বলা হয়। দ্য ডেফিনেশন অ্যাডভান্স এক্সেলের সম্পূর্ণ আলাদা। তো ক্লাস শুরু হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে। যে এক্সেল করেছে সেও বুঝতে হবে যে এক্সেল একদম কখনো ওপেন করেনি, সেও এক্সেল বুঝতে হবে যে এক্সেল কি করে কাজ করে। পার্ট ওয়ান, আমরা এক্সেল কিভাবে শিখবো। কিছু রুলস আছে এক্সেলটাকে শেখার জন্য। রুলস এক, আমাদের টাইপিং স্পিড ইনক্রিজ করতে হবে। এটা শুনতে হয়তো অনেকের কাছে মনে হবে যে টাইপিং স্পিড আমাকে কেন ইনক্রিজ করতে হবে, টাইপিং স্পিডের সাথে এক্সেলে কি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যতদিন মাউস ছাড়া এক্সেল ইউজ করা শিখবো না, ততদিন আমরা এক্সেলে একজন প্রো বা এক্সপার্ট হতে পারবো না। আমাকে যদি প্রত্যেকটা কাজে মাউস পয়েন্টার ইউজ করে করে পার্টিকুলার জায়গায় ইউজ করতে হয়, তাহলে আমি একজন এক্সেল প্রো ইউজার না, স্টিল আই এম এ বিগিনার। আমাকে এভাবেই তৈরি হতে হবে। একজন ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার বা বিজনেস অ্যানালিস্টের কাজই হচ্ছে হি ইজ ভেরি ফাস্ট। ফাস্ট কাজ করতে হবে, তার ব্রেন এবং হাত, যে টাইপিং সবকিছু চলবে একটি সিঙ্ক্রোনাইজ সিস্টেমে। সে হঠাৎ কাজ করতে শুরু করলো, তারপরে সে কাজ স্পিড কমে গেল কারণ সে খুঁজছে। এইভাবে কাজ করলে হবে না। তো ফার্স্ট হচ্ছে টাইপিং স্পিড বাড়াতে হবে। টাইপিং স্পিড 35 WMM মিনিমাম। কারণ যত তার ফিঙ্গার কিবোর্ডের সাথে সিঙ্ক্রোনাইজ থাকবে, তার শর্টকাট থেকে শুরু করে অল্ট ফাংশন ইউসেজ বাড়বে। তাকে কখনোই আর ডিপেন্ডেন্ট হতে হবে না কোনো পার্টিকুলার ট্যাবে গিয়ে সিলেকশনে। নেক্সট, ফর্মুলা অ্যান্ড ফাংশনের ইউজেস, ইউজেসটা আমার বাড়াতে হবে। অনেকে সাম ফাংশন জানে, অনেকে সাম ইফও জানে, কিন্তু সাম ইফের সাথে কতবার সাম ইফ ইউজ করা যায়, বা সাম ইফের সাথে এক্স লুকআপ ভি লুকআপ ইউজ করা যায় কিনা, এই জিনিসে যে এক্সপেরিমেন্টাল থিঙ্কিং আমাকে বাড়াতে হবে। আমি কোনো প্র্যাকটিস সেট বা ডেটা সেট পাওয়া মাত্র আমি যেভাবে কনভেনশনাল কাজ করছি সেভাবে করার পরও আমাকে একটা পার্ট টাইম অ্যালোকেট করতে হবে। একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং বাড়াতে হবে। আউট অফ দ্য বক্স থিঙ্কিং না বাড়ালে সব কিছু স্টিরিওটাইপ হিসেবে আমার কাজ আসবে না। কোথাও কি আমাকে ফাঁসবো, আর সেই ফাঁসার থেকে বাঁচার জন্য আমাকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে। কারণ কম্পিটিশন টু হাই, কম্পিটিশন খুব হাই, সবাই ভিডিও দেখছে। তো সবাই কিছু জেনারেল জিনিসটা জানে, এতটা সবাই জানে, এই জায়গাটা সব কেউ জানে না। এই জায়গাটা আমাকে পৌঁছাতে হবে। আর ফর্মুলা ফাংশনের সিনটেক্স যেন মেমোরাইজ থাকে। তাই বলে কেউ মুখস্থ করতে শুরু করবেন না, যে আমি সমস্ত মুখস্থ করতে শুরু করে দিলাম কোনো জায়গায় প্রিন্ট আউট করে। কাজ করতে করতে এতটাই প্র্যাকটিস দরকার যে ভিলুকাপের সিনটেক্স কি, এক্সলুকাপের সিনটেক্স কি, যাতে আমার কাছে পরপর মনে থাকে। কারণ ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেনও আসে যে এটার পরে কি সিনটেক্স ছিল। তাহলে আমি শুরু করছি একদম বেসিক থেকে। এক্সেল
এক্সেল ওপেন করার আগে, এটা হচ্ছে এক্সেল শিট, এক্সেল ওপেন করার আগে আমি যে বেসিক জিনিস দেখ, এক্সেলের আগে আমরা ইউজ করতাম, এটা হচ্ছে আইবিএম লোটাস। এক্সেলের আগে ভার্সন ছিল আইবিএম লোটাস, যেটা মাইক্রোসফটের ছিল না, আইবিএম এর ছিল। তো আমাদের এক্সেলই হোক, গুগল শিট হোক, বা অন্য যে কোনো আমাদের ওপেন অফিস হোক, যাই আছে, ওয়ার্ড, মার্কেটে আরো থার্ড পার্টি টুল আছে, সবকিছুর বেস পয়েন্ট হচ্ছে আমার স্প্রেডশিট। আমরা এক্সেল তো একটা টুলের নাম, বা এটা একটা ব্র্যান্ডের নাম বলতে পারি, বাট আমরা কিভাবে চিনি এক্সেলকে? একটা স্প্রেডশিট হিসাবে। স্প্রেডশিট কি? আমরা ছোটবেলায় মাধ্যমিকে বা তার পরবর্তীকালে অনেকে হয়তো গ্রাফ ইউজ করেছে। তো গ্রাফে কি হয়, কিছু কলম থাকে, কিছু রো থাকে, অ্যান্ড কলম অ্যান্ড রো এর ইন্টারসেকশন পয়েন্টকে বলা হয় সেল। সেই গ্রাফেরই থিওরি অনেকটা এক্সেলের ক্ষেত্রে হচ্ছে, যে জিনিস শুরু হয় এক জায়গার থেকে এবং বিস্তারিত অন্যান্য এরিয়া পর্যন্ত, মানে এটা স্প্রেড হচ্ছে। স্প্রেড হচ্ছে কি? শিটটা, সেই জন্য এটি স্প্রেডশিট। কিন্তু এই শিটের তো কোনো অ্যাড্রেস থাকবে, বা আমরা কিভাবে লোকেট করতে পারবো? লোকেট করার জন্য এক্সেল করলো কি, বা অন্যান্য টুল, এটি লম্বা লাইন টানলো, যা হচ্ছে আপ থেকে ডাউন পর্যন্ত। এটি লেফট টু রাইট লাইন টানলো, লেফট টু রাইট, তার একটি ইন্টারসেকশন হলো, এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। সে আরো একটা লাইন টানলো, আরো একটা ইন্টারসেকশন হলো, আরো একটা উপর থেকে নিচে টানলো, আরো একটা ইন্টারসেকশন হলো। তাহলে এই যে ইন্টারসেকশনের এর যে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ফরমেশন যেটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেল। এই সেলের মধ্যে কি থাকে? এই সেলের মধ্যে ডেটা ইনপুট করি আমরা। ডেটার কি ধরনের টাইপ হয়? এক হচ্ছে নন নিউমেরিক, এনএন, মানে এ বি সি ডি অ্যাট দ্য রেট। সেকেন্ড হচ্ছে নিউমেরিক, 1 to 0। এই টু টাইপসের ডেটা আমার এখানে ইনপুট করা হয়, এছাড়া কোনো ডেটা ইনপুট হয় না। আমরা যদি কোনো ছবি বা ইমেজ বা পিএনজি বা জেপিইজি ফরম্যাট ইনপুট করি, সেটা হচ্ছে ওভারলে। ওভারলে মানে, যদি আমি স্প্রেডশিটটাকে একটি সোজাসুজি ভাবে দেখি, তাহলে আমার ইমেজ গুলো আছে এর ওভারলের মধ্যে, মানে উপরে আছে, কারণ আমি তো পেস্ট করেছি। কিন্তু সেলের ডেটাগুলো আছে এর ভিতরে। প্রতিটা সেল কি এক একটা করে গর্তের মতো, এর মধ্যে ডেটাটা ভরে আছে। সেই জন্যই আমরা একে বলি ডেটা এন্ট্রি। এন্ট্রি কোথায় হচ্ছে? সেলের মধ্যে। আমরা কি ইমেজকে ডেটা এন্ট্রি বলি? আমরা বলি ইমেজকে ইনসার্ট বা পেস্ট। এবার এই যে কলম রো তো দিল, কিন্তু এটাকে বোঝার জন্য কিছু একটা জিনিস দেবে। এক্সেলের অ্যাড্রেস দরকার, যেমন আমাদের বাড়ির অ্যাড্রেস আছে, কোনো পার্টিকুলার এরিয়ার অ্যাড্রেস আছে, সেরকম এক্সেল করলো কি, প্রতিটা কলমকে আগে নাম দিল এ বি সি ডি করে, এবং রো কে নাম দিল 1 2 3 4। এ হচ্ছে রো। রো কি? এই যেটা রো, এটা কলম। এবার এই তো নাম হয়ে গেল, কিন্তু এই যে সেলের মধ্যেকার পার্টিকুলার এরিয়া পজিশন, এর তো অ্যাড্রেস দিতে হবে। এর অ্যাড্রেস আমরা কি দেবো? তো পিনকোড নেই,
তো এর পিনকোড হচ্ছে, ধরে নিচ্ছি এটি এতে আছে A4, A4 হচ্ছে ওর পিনকোড। কেন A4? এটা তো 4-এও হতে পারতো, বা শুধু 4+এও বলতে পারতাম, কিন্তু স্প্রেডশিটের রুল অনুযায়ী সবসময় কলমকে প্রায়োরিটাইজ দেওয়া হয়, কলম প্রায়োরিটাইজ দেন রো। সেই জন্য কলম হচ্ছে A, রো হচ্ছে আমার 4, আর A4 একসাথে আসবে সবসময়, কখনো সেটা অন্য ক্ষেত্রে T2, Y13, এইগুলো সবই হচ্ছে একটি সেলের একটি অ্যাড্রেস। এবার আমি যাই একটা এক্সেলের ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে। আমি কি আছি? B2 তে দাঁড়িয়ে আছে। কালার, এইটাকে যখন আমি সিলেক্ট করছি, এই যে চারপাশে যে গ্রিন আইকন দেখাচ্ছে, এইটার মানে হচ্ছে এটা আপ টু ডেট সেল। আমরা আপ টু ডেট একটা সেলকে সিলেকশন করেছি, সেই জন্য এটা গ্রিন আইকন দেখাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে অ্যাট দ্যাট মুমেন্টে ইনঅ্যাক্টিভ সেল। যে মুহূর্তে সেলটাকে সিলেক্ট করলাম, আমার এখানে অ্যাড্রেস দেখাচ্ছে B2। ধরছি আমি এখানে F4-এ আছি, আমি B2-তে যেতে চাই, আর মাউস খারাপ হয়ে গেছে, মাউস কোনোভাবে মুভমেন্ট হচ্ছে না। আমি সেল অ্যাড্রেসে গিয়ে, যাকে আমরা নেম বক্স বলি, B2, B2 প্রেস করে এন্টার দিলে আমার ঠিক B2 সেলে ওইটা আমার বক্সটা মুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের এক্সেলের একদম বেসিক পার্ট, সেল কলম। যত ভালো আমরা সেল আর কলমকে বুঝতে পারবো, তত আমরা ভালো কাজ করতে পারবো। এটা হচ্ছে মেইন পার্ট, এখানেই সবকিছু হবে, এখানেই ফর্মুলা রাইট হবে, এর মধ্যেই ড্যাশবোর্ড হবে, এর মধ্যেই আমরা ডেটা ইনপুট করব, ইচ অ্যান্ড এভরিথিং এখানে হবে। এই তো হয়ে গেলে সেল অ্যাড্রেসের পার্টিকুলার কিছু থিওরি, কনসেপচুয়াল জিনিস। নেক্সট হচ্ছে এক্সেলের ভার্সন। আমরা অনেকেই ইউটিউবে সারাদিন এক্সেলের ভিডিও দেখি, প্রচুর ভিডিও আছে, 6 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে একটা সবথেকে বড় মিসিং হচ্ছে দ্য ভার্সন কন্ট্রোল। হোয়াট ইজ দ্য ভার্সন কন্ট্রোল? একজন টেকে যে কাজ করবে, তার ভার্সন কন্ট্রোল জানাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আপনি পাইথন 3.2-তে কাজ করছেন, আর আপ টু ডেট ভার্সন হচ্ছে 3.5 ধরে নিচ্ছি। এবার 3.5-এ 3.2 এর ফাইল নাও চলতে পারে, হয়তো কোনো প্রবলেম আসতে পারে, রেন্ডার ইস্যু আসতে পারে। তা আপনি যদি ভার্সন সম্বন্ধে অ্যাওয়ার্ড না থাকেন, আপনি একরকম শিখে গেলেন বা একরকম কাজ করলেন, আপ টু ডেট এরিয়াতে চলে গেলে কোনো প্লেসে, সেখানে গিয়ে মেন প্রবলেম শুরু হয় যে আমি তো বুঝতে পারছি না, বা আমার এই ফর্মুলা কাজ করছে না। কারণ সময়ের সাথে সাথে প্রতি ভার্সনে কিছু ফর্মুলা অ্যাডিশন হয়, আর কিছু ফর্মুলাকে সাইড লাইন করা হয়, তাকে ডিলিট করা হয় না, এক্সেলে কোনো ফর্মুলাকে সাইড লাইন করা হয়। এবার আমি কি ভার্সন ইউজ করছি? এখানে ভার্সন চেক করার জন্য ফাইল অপশনে যেতে হবে, অ্যাকাউন্টে আমি ইউজ করছি মাইক্রোসার্ভিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021, অ্যান্ড এটা 365-এর সাথে কানেক্টেড লাইসেন্স, তো 365-এর আপডেট আমি এটাতে পাই। তাহলে আস্তে আস্তে এই ক্লাসের সাথে সাথে যে ফর্মুলাগুলো আসবে, সেইগুলো যদি কাজ করতে হয়, তাহলে মেক শিওর আপনার কাছে 365 বা 2021 অ্যাভেলেবেল থাকা দরকার। থাকার জন্য 2021-এর
ফাইল ডাউনলোড করলে হবে, যে কোনো আইএসএ ফাইল ডাউনলোড করে ইনস্টলেশন করে অ্যাক্টিভেশন করিয়ে নেবেন। মোর দ্যান এনাফ, এর থেকে বেশি লাগবে না। 365 পয়সা দিয়ে কেনার দরকার নেই। এইটা হচ্ছে আমার ভার্সন কন্ট্রোল। কারণ আমরা যদি 2007-এর এক্সেলে এখন কিছু ফর্মুলা লিখতে যাই, ওই ফর্মুলা সই করবে না, কারণ 7-এর সময় ওই স্ট্যাক ছিল না। স্ট্যাক মানে ওই লাইব্রেরিটাই ওখানে ছিল না। যে লাইব্রেরিটা 2021-এ এসেছে, 2024-এ এসেছে, সেই লাইব্রেরির সাথে সাথে ফর্মুলা চেঞ্জ হয়েছে। নেক্সট অপশন আসছি আমরা রিবনস। রিবনস কি? আমরা আছি কি হোমে। এই হোম রিবন এর কাজ হচ্ছে ডেটাকে বেসিক কালারাইজ, এডিটিং, ফরম্যাটিং, অ্যাডিশন ডিলিশন এর কাজ করা। অ্যাডিশন ডিলিশন বলতে কোনো রোকে ডিলিট করা, কোনো রোকে হাইড করা, কোনো রোকে অ্যাড করা, সেম অ্যাজ কলমেও সেগুলো করা। নেক্সট হচ্ছে আমাদের শর্ট, এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এই হচ্ছে আমাদের বেসিক ট্যাব, যেটা হচ্ছে হোম। এখানে একটা ফরম্যাটিং থাকে, যেটা হচ্ছে আমার নাম্বার, বিভিন্ন রকম কমপ্লেক্স ফরম্যাটিং করা যায়। এরকম যদি কমপ্লেক্স করতে চাই তাহলে মোর নাম্বার ফরম্যাট কাস্টমস যেতে হয়। কোর্সের সাথে সাথে আমরা এগাবো। এটা কোনো স্টিরিওটাইপ থিওরিক্যাল কোর্স না যে প্রতিটা ধরে ধরে করানো হবে। এটা হচ্ছে প্রজেক্ট বেসিস কাজ। এক একটা কাজ দেবো, কাজ রিলেটেড যত রকম এক্সটেনশন ফর্মুলা আসবে সেগুলোকে, হয়তো সেটা সেকেন্ড টাইমও রিপিট হতে পারে। তাতে হয় কি, আমার বেশিক্ষণ বেশি দিন মনে থাকবে জিনিসটা, আমি ভুলবো না। আর আমি যদি টুল বেসিসে দেখাই এটা ভিলুকা এরকম ভিডিও আছে, তাতে আমার কোর্স দেখার কোনো দরকার, ওইসব ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের কাজ কি? ইনসার্ট ট্যাবের কাজ হলো, আমরা পাইভট টেবিলের কথা সবাই শুনেছি, অনেকে পিভট টেবিলে বলে, কোনো অসুবিধা নেই। টেবিল, ইমেজ, চার্ট, স্লাইসার, টাইমলাইন, লিঙ্ক, আর ওয়ার্ডের কিছু স্পেসিফিক এক্সটেনশন, যা হচ্ছে হেডার ফুটার, ওয়ার্ড আর্ট, সিগনেচার, অবজেক্ট বা ম্যাথামেটিক্যাল পার্ট থাকে, এগুলো খুব আমাদের দরকার নেই। সিম্বল, ইকুয়েশন, এগুলোকে অ্যাডিশন করা, এগুলোকে অ্যাডঅনস করা। পাইভটটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই রিবনের মধ্যে। পাইভট কথা অর্থটাকে আমাকে জানতে হবে। পাইভট কথা অর্থ হচ্ছে দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ডেটা। ওরিয়েন্টেশন অফ দ্য ডেটা মানে যখন আমি কোনো ডেটা কোনো ডেটার একটি বক্স আকারে দেখছি, যা হচ্ছে একটি রো এবং কলম বেসিসে আছে। তার মানে কি, ডেটা কন্টেন্ট ইন দ্য সেল, সেলে আছে। আমি পাইভট করলাম, আমার যেটা কলমে ছিল হেডার, সেটা হয়ে গেল রো বেসিসে, যেটা রো ছিল সেটা হয়ে গেল কলম বেসিসে। এরকম আমরা পাইভট বানাই। তো এখানে চেঞ্জেসটা কি হলো? ডেটার চেঞ্জ হলো না, ওরিয়েন্টেশন চেঞ্জ হলো। একটি ত্রিভুজ এই অবস্থায় ছিল, এটা যদি এ বি সি কোণ ধরি, এই চেঞ্জ হয়ে গিয়ে কোণাগুলো চেঞ্জ হয়ে গেল। আর চেঞ্জ কি হলো? সি বি এ, এর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে যদি আমাকে কেউ কোশ্চেন করে দ্য মিনিং অফ পাইভট, দ্য মিনিং অফ পাইভট ইজ দ্য ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে ডেটার ক্ষেত্রে, ডেটা ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। নেক্সট, পেজ লেআউট। পেজ লেআউটের কাজ হচ্ছে পেজকে মডিফাই করা, ফরওয়ার্ড, প্রিন্ট আউট, লাইন ঠিক করা। একজন ডেটা অ্যানালিস্টের এগুলো জেনে কোনো কাজ নেই, সে কখনো প্রিন্ট পেজ এসব কাজ করবে না, এটা ক্লারিক্যাল টাস্ক করবে না।
এগুলো আমরা একদম লাস্টে 1-2 মিনিটে ভিডিওতে করবো, কারণ দিস ইজ নট নেসেসারি। আমাদের এসব অত কাজ নেই, আমাদের কাজ শুরু হবে ফর্মুলা। এই ফর্মুলা কি? ফর্মুলা গ্রুপ হয়। গ্রুপ মানে যেরকম আমাদের কোনো কনস্ট্রাকশন বিজনেসে কেউ হচ্ছে মজদুর, মানে সে হয়তো পরিশ্রমের কাজ করছে, ইট ভাঙছে, সিমেন্ট মাখছে, কেউ কন্ট্রাক্টর, কেউ ইঞ্জিনিয়ার, এরকমই প্রত্যেকটা গ্রুপ আছে। কেউ যোগ শুধু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছে, কেউ লজিক্যাল, কেউ টেক্সট, কেউ ডেট, কেউ হচ্ছে ত্রিগোণমিতি, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল, প্রত্যেকের গ্রুপ আছে। যেরকম কোম্পানিতে প্রত্যেকটা ডিভিশন হয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পার্টিকুলার সিনটেক্স অনুযায়ী, সিনটেক্স হচ্ছে কিভাবে কাজটা হবে, সিনটেক্স আমি ডিটেলে আসছি। সিনটেক্স অনুযায়ী সেই কাজ বা পারফরমেন্সটা বা টাস্কটাকে কমপ্লিট করা, এই হচ্ছে ফর্মুলার কাজ। এই ফর্মুলার পাশে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নেম ম্যানেজার। নেম ম্যানেজার হচ্ছে কোনো জিনিসের টোটাল সিলেকশনকে পার্টিকুলার অ্যাড্রেস করা। ধরছি আজকে আমাদের কোনো অফিসে ফাইন্যান্স টিমে 30 জন আছে, তাহলে আমরা দূর থেকে কি বলবো? দে আর ফাইন্যান্স টিম, মানে ওরা সবাই ফাইন্যান্সেরই টিম, ওরা মার্কেটিং ও না, অপারেশনের না। তাহলে এই যে সিলেকশনটাকে আমরা যে একবারে অ্যাড্রেস করতে পারছি, এটাই হচ্ছে নেম ম্যানেজার। নেম ম্যানেজারের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ আমরা রিপিটেড টাস্কের ক্ষেত্রে অলওয়েজ ইউজিং নেম ম্যানেজার করব, আমরা কখনোই বারবার সিলেকশন করব না। নেক্সট হচ্ছে ট্রেস প্রেসিডেন্ট অ্যান্ড ট্রেস ডিপেন্ডেন্স, রিমুভ অ্যারোস, এরর চেকিং, দোজ পার্ট কল্ড দ্য অডিট। অডিট কি? হচ্ছে লজিস্টিক কোম্পানি। লজিস্টিক কোম্পানিতে প্রোডাক্ট গোডাউন থেকে বেরালো, কাস্টমারের কাছে শিপ হচ্ছে থ্রু অ্যামাজন। কি দেখায়? হাব, হাব থেকে এখানে গেছে, ওখানে গেছে, এই হাবে এসেছে, ডেলিভারের জন্য বেরিয়েছে। তাহলে এই যে ধর থেকে শুরু হচ্ছে, মানে সেখান থেকে অ্যারোটা স্টার্ট হচ্ছে। এই যে টোটাল যে ওয়ার্কের যে ফ্লোটাকে এইরকম যদি ফর্মুলা যখন আমি কাজ করব, তাহলে ফর্মুলা কোথায় কোথায় কোথার থেকে ডেটা কানেক্ট করেছিল, সেই মাপটা মানে টোটাল অ্যারোর দিয়ে দেখার জন্য, টোটাল ওয়ার্ক ফ্লোটাকে বোঝার জন্য আমরা ইউজ করব ট্রেস প্রেসিডেন্ট বা ট্রেস ডিপেন্ডেন্ট। ফর্মুলা চেকিং, ইভ্যালুয়েট ফর্মুলা, দোজ আর দ্য এরর চেকিং পার্ট। এরর চেকিং মানে যেভাবে আমরা একটা ফর্মুলার কোনো পার্টিকুলার প্রবলেম হলে তাকে আমরা এরর চেক করে থাকি, তার প্রসেস। নেক্সট, এর থেকেও গুরুত্বপূর্ণ, যে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, যা হচ্ছে ডেটা। এভরিথিং ইজ ডেটা, মানে সবকিছু ডেটার উপরে নির্ভরশীল। আমাদের ফোনে কি প্ল্যান চলবে, আমরা কত স্পিড পাবো, সবকিছুই ডেটাতে কানেক্টেড। তাহলে এই যে ডেটা, তা আমাকে ওর থেকে নিতে হবে বা কানেক্ট করতে হবে, আমি তো কপি পেস্ট করতে পারবো না। হচ্ছে আমার কাছে 300 MB কোনো সিএসভি ফাইল আছে, জাস্ট ইউজ 300 MB সিএসভি ফাইল, আমরা কখনো কপি পেস্ট করতে পারবো না। এই 300 MB সিএসভি ফাইলকে কানেক্ট করার মাল্টিপল প্রসেস আছে। 1, ডাইরেক্ট কানেকশন ফ্রম সিএসভি। 2, অপটিমাল প্রসেস হচ্ছে এসকিউএল কানেক্ট করে সিএসভি কে এসকিউএল এ ট্রান্সফর্ম করে এসকিউএল কে এক্সেল এ করা। এটাতে কি ডিপেন্ডেন্সি কমে কোনো পার্টিকুলার টুলের উপর, এবং ব্যালেন্স হয়। এভরিথিং ইজ রিলেটেড টু ব্যালেন্স, আমরা কত ভালো টুল ব্যালেন্স করতে পারছি। তাহলে আমাদের একটা পার্ট ইউজ হচ্ছে এসকিউএল হ্যান্ডেল করছে, আমাদের আর একটা পার্ট ইউজ করছে এক্সেল হ্যান্ডেল করছে, মাঝে একটা কানেক্টেড কিছু আছে। তাহলে এই যে নিতে গেলে গেট ডেটা, মাল্টিপল অপশন থাকে, কম্বাইন কোয়ারিজ হচ্ছে মার্জ আর অ্যাপেন্ড করা, এছাড়া সিএসভি ফ্রম ওয়েব, এক্সিস্টিং কানেকশন মিনস হচ্ছে যদি আমরা অলরেডি এসকিউএল কানেক্ট করে থাকি বা কোনো এফটিপি সার্ভারে কানেক্ট করে থাকি, সেখান থেকেই ডাইরেক্ট এক্সিস্টিং কানেকশন তো হিস্ট্রিতে মনে রেখেছে বা বুকমার্ক আছে বা সেভ আছে, ওখান থেকে কানেক্ট করা। নেক্সট পার্ট হচ্ছে
ফ্ল্যাশ ফিল, রিমুভ ডুপ্লিকেটস এর মেইন কাজই হচ্ছে টু ট্রিম দ্য ডেটা, মানে ডেটা যে এক্সেসিভ রিডান্ডেন্ট হয়ে যায় ডেটাটাকে, সেটাকে ছাটার জন্যই হয়ে যায় ডেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। ডুপ্লিকেট ভ্যালু থাকতেই পারে, সেগুলোকে ডিলিট করার জন্য এই ফাংশন ইউজ করি। নেক্সট হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেল কি? ডেটা মডেল হচ্ছে আমরা যখন পাওয়ার কোয়েরি করব, সব থেকে কাজে লাগবে কোনো ডেটার মডেল বানানোর জন্য। নে হোয়াট ইফ অ্যানালিসিস, এগুলো হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের ফাংশন। যদি এটা হয় তাহলে এরকম রেজাল্ট আসবে, হোয়াট ইফ সেই জন্যই নাম দেওয়া আছে। গ্রুপ এসব তো সিলেকশনের পার্ট। এতটাই পর্যন্ত দরকার, রিভিউ টিভিউ এগুলো আমাদের অত দরকার পড়ে না, আর হেল্পও দরকার পড়ে না। লেটস স্টার্ট বেসিক ডেটা এন্ট্রি অ্যান্ড ফরম্যাটিং। বেসিক ডেটা এন্ট্রি করার জন্য আমাদের জানতে হবে কিছু মিনিমাল শর্টকাট এবং স্পিড। ধরছি আমাকে একটা ডেটা বানাতে হবে এক্সপেন্সেসের। এক্সপেন্স ডেটার জন্য আমি ফার্স্ট লিখব ইএক্সপি, শর্টে এক্সপেন্স। নেক্সট অ্যামাউন্ট আমি লিখলাম প্রাইস। কিউএ হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড টোটাল। এবার এক্সপেন্সটা কি টাইপের? ইন্টারনেট। প্রাইস 1000। টোটাল, টোটাল হবে মাল্টিপ্লিকেশন, দিস সেল মিন্স D6 মাল্টিপ্লাইড উইথ E6। এবার আমাদের যদি অবজারভেশন খুব ভালো হয়, আমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। ডিফারেন্সটা হচ্ছে প্রাইস স্টার্টিং লেখা যখন আমরা রাইট করলাম, মানে ইনপুট দিলাম, আমার লেটার স্টার্ট হচ্ছে লেফট সাইড থেকে। হেন্স যখন আমরা নিউমেরিক্স ইউজ করছি তখন আমার হচ্ছে রাইট সাইড থেকে। ডিফারেন্সটাই হলো এক্সেলের ক্ষেত্রে এক্সেল সবসময় নন নিউমেরিক এনএন ডেটাকে স্টার্ট করে লেফট এন্ড অফ দ্য সেল। সেলের যে লেফট এন্ডটা আছে সেখান থেকে। হচ্ছে এটা আমার সেল, সেলের লেফট এন্ড থেকে শুরু হবে আমার নন নিউমেরিক। আর এইটা আমার একটা সেল, এখান থেকে এই সাইড থেকে হবে শুধু নিউমেরিক ডেটা। কিন্তু যদি নিউমেরিক আর নন নিউমেরিক একসাথে হয়, মানে A1 বা 2B, তখন লেটস চেক, আমরা লিখলাম 2B A2। যখনই আমরা দুটো কম্বাইন করে লিখবো, সে স্টার্টিং আর এন্ডিং যাই হোক, দ্যাট মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ট্রিট হচ্ছে, সেই সেল ভ্যালু ট্রিট হচ্ছে টেক্সট ফরম্যাটিং এ। টেক্সট ফরম্যাটিং সেল ভ্যালু অলওয়েজ শুরু হয় আমার লেফট সাইড থেকে, আর নন টেক্সট ফরম্যাটিং সেল ভ্যালু আমার শুরু হবে রাইট সাইড থেকে। যদি এটাকে আমি ফোর্সফুলি টেক্সট ভ্যালু করি তাহলে কি করব? প্রেস F2 ফর এডিট, হয়ে গেল টেক্সট ভ্যালু। যেহেতু আমি ফোর্সফুলি করেছি, আমার এখানে গ্রিন আইকন দেখাচ্ছে, গ্রিন ট্রায়াঙ্গুলার। এর মানে কি? এর মানে হচ্ছে দিস সেল হ্যাভ এরর। নাম্বার স্টোরড অ্যাজ টেক্সট, এক্সেল বলেই দিচ্ছে যে নাম্বারটা টেক্সট হিসেবে স্টোর করা হয়েছে। ঠিক করার নিয়ম, ম্যানুয়ালি কনভার্ট টু এ নাম্বার, আর ডাইনামিক্যালি, যেটা পরের লেসনের মধ্যে আসবে। এ হচ্ছে বেসিক ডেটা এন্ট্রি। এবার ডেটাটা এন্ট্রি করা হলো, এটার সাথে সাথে আমার ডেটার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। হয়তো আমার সেলের উইথ অনেকটা বেড়ে আছে, এই সেলের উইথকে অটোমেটিক অ্যালাইনমেন্টের জন্য শর্টকাট হচ্ছে Alt H O I। আমার অ্যালাইনমেন্ট অটো উইথ, মানে যতটা চওড়া
লেফট টু রাইটের অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হলো বেসড অন আমার ক্যারেক্টার বলতে যেটা আমি এন্ট্রি করি তার ক্যারেক্টার। তার শর্টকাট কি, অল্ট এইচ, লিখে দিচ্ছি একবার, অল্ট এইচ ও আই। অল্ট প্রেস করব, কিবোর্ড ছেড়ে প্রেস ছেড়ে দেব, এইচ প্রেস করব ছেড়ে দেব, ও প্রেস করব ছেড়ে দেব, আই প্রেস করব ছেড়ে দেব। এই ধরনের শর্টকাটকে টেকনিক্যালি বলে হচ্ছে কি স্ট্রোক অ্যাক্টিভেশন। মিনস একটা কিকে আমি স্টার্ট করছি, এন্ড করছি, আর একটা কিকে প্রেস করে তখন আমি ক্লিককে ছেড়ে দিয়েছি, মানে আমি ওকে প্রেস করিনি, তাকে বলে কি স্ট্রোক অ্যাক্টিভেশন শর্টকাট। আর আরো এক ধরনের শর্টকাট হয় যেরকম কন্ট্রোল ইকুয়ালস টু, মিনস হচ্ছে অটো সাম। দ্যাট মানে দুটো কি একসাথে প্রেস করে রাখতে হচ্ছে, তাকে বলা হয় কি প্রেসিং অ্যাক্টিভেশন, মানে কিকে আমাকে ধরে প্রেস করে অ্যাক্টিভ করতে হচ্ছে। এই শর্টকাট আমার কাছে সবচেয়ে বেশি ইউজেস হবে, কারণ এগুলোকে ডাইনামিক শর্টকাট অনেকে বলে থাকে। এই হয়ে গেল আমার উইথ। এবার আমাকে বর্ডার দিতে গেলে বর্ডারের শর্টকাট হচ্ছে অল্ট এইচ বি। বি মিনস বর্ডার, এ মিনস অল বর্ডার। যদি বাইরে পুরো মোটা বর্ডার দিতে হয় অল্ট এইচ বি। পি মিনস গাঢ় যে কালার হয়, মানে মোটা লাইনের বর্ডারের জন্য টি। তাহলে এই শর্টকাটগুলো তখনই ভালো হবে যখন আমার হ্যান্ডস প্র্যাকটিস থাকবে উইথ কিবোর্ড, নট উইথ মাউস। লেস সেভ করার সিস্টেম। সেভ তো সবাই ছোটোর থেকে শিখেছে, কন্ট্রোল লেস করলাম, আমার ফাইল সেভ হয়ে গেছে। আর সেভ অ্যাজ যদি কোথাও করতে হয় কন্ট্রোল, সেভ অ্যাজ যদি কোথাও করতে হয় তাহলে সেভ অ্যাজে প্রেস করব, ব্রাউজ করব, নেক্সট আমি যেখানে ডাউনলোড হয়েছে ফাইলটা সেখানে সেভ করে দেব। কিন্তু সেভ করার কিছু প্রসেস আছে। যেমন আমাদের এক্সেল ফাইল জেনারেল সেভ হয় এক্সএল এস এক্স ফরম্যাটে, মানে এক্সেল ওয়ার্কবুক ফরম্যাট। কিন্তু আমার যদি কোনো কারণবশত এই ফাইলকে ওল্ড এক্সেলে চালাতে হয়, যেটি 2003 এক্সপি ভার্সন, এক্সেল এক্সপি ভার্সনে চলবে, আমাকে করতে হয়, তাহলে আমাকে সেভ করতে হবে এক্সেল 97 to 2003 ওয়ার্কবুকের জন্য। কারণ যদি আমি এটা না করি আমার ওখানে গিয়ে এক্সেল কিছুতে ওপেন হবে না। নেক্সট হচ্ছে এক্সেল বাইনারি ওয়ার্কবুক। বাইনারি ওয়ার্কবুক মোস্টলি ইউজ হয় যখন সার্ভার এন্ডে আপলোডের ক্ষেত্রে ইউজ করা হয়। সেটা পরে আমি টিউটোরিয়ালে দেখাবো কি করে সার্ভার এন্ডে আপলোড হয়। হচ্ছে বাইনারি ওয়ার্কবুক। কিন্তু তার থেকে গুরুত্ব হচ্ছে ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। পয়েন্ট টু বি নোটেড, বহু লোকের এই ভুলটা আমি দেখেছি, যে সিটে ম্যাক্রো নেই, মানে এই সিটেতে ম্যাক্রো এনেবেলই করা নেই, কোনো ম্যাক্রো কোড নেই, ম্যাক্রো কোনো রেকর্ড হয়নি, ভুল বশত ম্যাক্রোস এনেবেল করে দেবে না। ম্যাক্রো এনেবেল যদি করে দাও ফাইলের টোটাল এক্সটেনশন চেঞ্জ হয়ে যায়, ফাইলের করাপ্ট চান্স 90% হয়ে যায়। ফাইল ফার্স্ট টাইম সেভ হয়ে যাবে, সেকেন্ড টাইম নাও চলতে পারে। কোনো কোনো জায়গায় ফাইল শেয়ার করলে ফাইল চলবে না, কারণ ম্যাক্রোর ক্ষেত্রে হয় কি ডাইরেক্ট উইন্ডোজ ডিফেন্ডার ব্লক করে ম্যাক্রোকে, কারণ অ্যাজ এ ট্রিটেড অ্যাজ এ ভাইরাস ইনফরমেশন। বাট সবসময় ভাইরাস থাকে না, কিন্তু এরকম হয়েছে ম্যাক্রো দিয়ে ভাইরাস রান হয়েছে, এই জন্য ম্যাক্রোকে ডাইরেক্ট এনেবেল করা হয় না। সেই জন্য আননেসারি কোনো ফাইলকে ম্যাক্রো এনেবল করে সেভ করা উচিত না। যদি ম্যাক্রো থাকে তাহলে অবশ্যই ম্যাক্রো এনেবল করা উচিত। ম্যাক্রো ফাইলকে আবার জেনারেল সেভ করে রাখলে ম্যাক্রো ডিসেবল হয়ে যায়, পারমানেন্টলি এই ফাইল করাপ্ট হয়ে যায়। তাহলে মনে রাখতে হবে। ওয়েলকাম টু মাই ক্লাস, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড দ্য টপিক ইজ শর্টিং অ্যান্ড ফিল্টারিং ডেটা। আমরা বেসিক ফরম্যাটিং, সেভ, অর্গানাইজ অলরেডি আমরা শিখেছি। এবার আমাদের শিখতে হবে শর্টিং অ্যান্ড ফিল্টারিং। শর্টিং বলতে এক্সেলের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। এই ক্লাসের সাথে এসকিউএল এর ক্লাসও দেওয়া আছে। এসকিউএল আমরা অর্ডার বাই
এ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা শিখেছি। কানেক্ট করার সবকিছু টুলেরই একটা কানেক্টিং পয়েন্ট থাকে, যদি সেটা আমরা খুঁজে পেতে পারি। যেটা আমাদের এসকিউএল এ আছে সেই জিনিসটা এক্সেল এ আছে, সেই জিনিসটাই পাওয়ার বিএতে আছে। যত কানেক্টেড আমরা পড়বো তত আমাদের সেটা ক্ল্যারিটি আসবে, আমরা প্রপার ইউটিলাইজ করতে পারবো। অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং সিস্টেম হচ্ছে ছোটোর থেকে বড়। ধরছি এটা একটি ভলিউম বার। আমরা ভলিউম কীভাবে দেখি আগেকার দিনে মিডিয়া প্লেয়ারগুলোতে, এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। ছোটোর থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং, বড়োর থেকে ছোট ডিসেন্ডিং। এই ছোটোর থেকে বড়, বড়োর থেকে ছোট সবথেকে বেশি বোঝায় নিউমেরিক্স এর ক্ষেত্রে, যখন এটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। এছাড়া এ টু জেড বা জেড টু এ মিনস এ বি সি ডি সিকোয়েন্স অর ডি সি বি ডি সিকোয়েন্স, বি এ সিকোয়েন্স। এই হচ্ছে মূল শর্টিং এর সিস্টেম। আগে আমরা শর্টিং আবার চেক করি, মেইন ফাইলে যাই। তো শর্টিং করতে গেলে আমরা যাব হোম, শর্ট অ্যান্ড ফিল্টার, এ টু জেড। কাস্টম শর্টসও আছে। তো এটা যদি শর্টকাটে করতে হয় হচ্ছে অল্ট এইচ এইচ এস ইউ, অল্ট এইচ এস ইউ হচ্ছে কাস্টম শর্ট। কাস্টম শর্টে আমার কাছে তিনটে অপশন দেয়। তিনটে অপশন হচ্ছে অ্যাড ডেটা লেভেল, ডিলিট লেভেল, কপি লেভেল। অ্যান্ড অপশনে কি আছে, কেস সেন্সিটিভ হওয়া কি দরকার, টপ টু বটম, লেফট টু রাইট। কেস সেন্সিটিভ কি? কেস সেন্সিটিভ হচ্ছে, ধরছি এ বি সি, এটা কি রিপ্রেজেন্ট করছি, এ আর সি ক্যাপিটালে, বি শর্টে আছে। যদি আমি এ বি সি ইকুয়ালস টু ট্রু হয়, মানে এইটা সমান সমান এটা যদি ট্রু হয়, তার মানে নন কেস সেন্সিটিভ, মিন্স নন কেস সেন্সিটিভ। কারণ এর ক্যারেক্টার মিলে গেলেই হলো, এটা ক্যাপিটালে আছে অর স্মলে আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ক্যারেক্টার মিললে হচ্ছে এর সাথে এ মিলছে, বি এর সাথে বি, সি এর সাথে সি, তিনটে আমার ম্যাচ হচ্ছে, তাহলে এটা হচ্ছে নন কেস সেন্সিটিভ। বাট যদি আমার কেস সেন্সিটিভ দরকার, এ বি সি, আর আমিও লিখলাম এ বি সি, এটা ক্যাপিটালে হয়েছে, যা এর সাথে ম্যাচ হচ্ছে না, ফলস আসছে এতে, একে আমরা বললো কেস সেন্সিটিভ। যদি আমরা ফিল্টার, আমাদের এই কন্ডিশনই থাকে যে কেস সেন্সিটিভ হতে হবে, ম্যাচ মিনস ম্যাচই হতে হবে, দিস ইজ এ মিরর এফেক্ট হতে হবে, তাহলে আমরা কেস সেন্সিটিভ ইউজ করব। শর্ট আমরা যদি কলমে করি আমরা চুজ করবো টপ টু বটম, রোতে করলে লেফট টু রাইট। নেক্সট শর্ট বাইতে আমরা কলম নেম সিলেক্ট করব। মাই ডেটা অ্যাজ এ হেডার, এটা সিলেকশনের সাথে সাথে আমাদের এখানে প্রবলেম হচ্ছে কি, আমরা এখানে 9% পাচ্ছি, বাকিগুলো কলম বি এন্ড সি। তো এই প্রবলেমটা হওয়ার কারণ আমরা একটা হেডারের উপরে অ্যাডিশনাল পার্সেন্টেজ মার্কস ইউজ করেছি এজ এ সাফিক্স অফ হেডার, সরি প্রিফিক্স অফ হেডার ইউজ করছি। তাহলে এর ক্ষেত্রে অলওয়েজ সিলেকশন করবো টেবিলকে, এই ধরনের টেবিলের ক্ষেত্রে দেন অল্ট এইচ এস ইউ, মাই ডেটা অ্যাজ এ হেডার অটো সিলেক্ট হয়ে যাবে। যখন কোনো টেবিলের হেডার দেওয়া থাকবে এবং প্রত্যেকটা হেডার কমপ্লিট থাকবে, এরকম না যে কোনো একটা হেডার পুরো ব্ল্যাঙ্ক থেকে গেল, অল আর কমপ্লিটেড ইন প্রপার ম্যানার, অটোমেটিক্যালি এক্সেল সেটাকে হেডার চুজ করবে এবং হেডার দেখা শো করবে, এতে হেডার এসে গেছে। এবার আমাকে বলল
যে কোয়ান্টিটিটা হবে লার্জেস্ট টু স্মলেস্ট। নেক্সট প্রাইস হবে স্মলেস্ট টু লার্জেস্ট। আমার অটো শর্ট হয়ে গেল। শর্ট আর ফিল্টারের পার্থক্য, শর্ট করার সময় বা ইউজ করার পরে আমার হেডারে কোনো অ্যাডিশনাল কোনো সাইন থাকে না, কিন্তু সেখানে ফিল্টারের সময় ফিল্টারের শর্টকাট কন্ট্রোল শিফট এল, ডাইরেক্ট প্রেস করলে উপরে যাবে কারণ আমার প্রেফিক্স আছে। সেক্ষেত্রে আমাকে টোটাল সিলেকশন কন্ট্রোল শিফট এল। ফিল্টারের সময় আমার কাছে একটা ড্রপ আইকন দেখাবে। এই ড্রপ আইকনের মিনিংস হচ্ছে দিস ইজ এ ড্রপ ডাউন ভ্যালু। এখানে আমার ড্রপ ডাউন ভ্যালু আছে। ড্রপ ডাউন ভ্যালু দেখতে গেলে কিবোর্ডে শর্টকাট অল্ট ডাউন। অল ডাউনেও আমার শর্ট ফর্মুলাও দেখাবে। এখানে বেসিক শর্ট আছে। বেসিক শর্ট কি? শর্ট এ টু জেড এবং শর্ট বাই কালার। যদি আমার কাছে কালারিং থাকতাম কালার শর্ট করতে পারতাম। দেন আমার কাছে যে টেক্সট ফিল্টার, টেক্সট ফিল্টারটা কি? টেক্সট ফিল্টার হচ্ছে, এটা আমার কারণে সেল ভ্যালু নন নিউমেরিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে আমাকে 7 রকম কন্ডিশন দেয়। 7 রকম কন্ডিশনের মধ্যে ইকুয়াল, ডাজন্ট ইকুয়াল, begins with, ends with, contains, does not contain, and custom filter. কাস্টম ফিল্টার কি? আমি নিজের মতো মডিফাই করতে হচ্ছে। আমি কি লিখলাম? ইকুয়ালস টু এলবি or equals to either LB or UB, either LB হবে আর UB হবে। এন্ড মানে এখানে যদি আমি এন্ড চুজ করতাম আমাকে বোথ হতে হতো। অর মানে আমাকে যে কোনো একটা হলেই হবে, মানে শুধু আমাকে এলবি ইউবিটাই শো করে এখন দেখাবে, আইবি দেখাবে না। এ হচ্ছে কাস্টম ফিল্টারের সব। ফিল্টারে নতুন কিছু নেই। ফিল্টার হচ্ছে জাস্ট কন্ডিশন অথবা ড্রপডাউন থেকে সিলেকশন। সিলেকশনের নিয়ম হচ্ছে শিফট ট্যাব প্রেস করে নামবো, দেন যদি সিলেকশন করতে হয় তাহলে স্পেস বার, আবার সিলেকশন তুলতে গেলে আবার স্পেস বার, পার্টিকুলার যেতে হয় পার্টিকুলারে ড্রপ নেভিগেশন কি ইউজ করে সিলেকশন এন্টার। নেক্সট সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিন, ম্যাক্স, দ্য বেসিক ফর্মুলা অফ পিক্সেলস। সামের ক্ষেত্রে সামের কাজ হচ্ছে কোনো কিছুকে অ্যাডিশন করা, টু অ্যাডিশন সামথিং, আমি এটাকে যোগ করব। এই হচ্ছে সামের আমার মূল কাজ। তো সাম করতে গেলে আমার এক হচ্ছে ইকুয়ালস টু সাম, এর সিনটেক্স হচ্ছে নাম্বার ওয়ান নাম্বারটি ইনফাইনাইট, মানে যত খুশি নাম্বার আমি সামে করতে পারি, কোনো লিমিটেশন নেই। যখন আমি ডাইরেক্ট কোনো কলমের এন্ডে গিয়ে সাম করব, লাইক হিয়ার, আমি ইউজ করবো অল্ট ইকুয়ালস টু, অল্ট প্রেস করে ইকুয়ালস টু, একে বলে অটো সাম। অটো সাম কথা অর্থ হচ্ছে যেখানে আমাকে রেঞ্জ সিলেকশন ম্যানুয়ালি করতে হচ্ছে না, ও নিজেই নিজের রেঞ্জ সিলেকশন করে নিচ্ছে। এন্টার, সামেশন হয়ে গেল। সেম জিনিস যদি আমাকে অ্যাভারেজে করতে হয়, যদি গড় বের করতে হয়, অ্যাভারেজ হচ্ছে n+1/2। তাহলে অ্যাভারেজের জন্য কোনো শর্টকাট নেই, আমি নেব অ্যাভারেজ। অ্যাভারেজেরও সিনটেক্স সেম, নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি, অ্যাভারেজ। যদি আমাকে কতগুলো কাউন্ট আছে, কতগুলো এখানে সেলে আমি ডেটা ভরেছি বের করতে হয়, তাহলে কাউন্ট ভ্যালু, এখানে নাম্বার হয় না ভ্যালু, তাহলে 110টা কাউন্ট আছে আমার কাছে। যদি আমাকে এখানে বলতে হতো যে মিনিমাম মানে সবচেয়ে সর্বনিম্ন, মিন, সর্বোচ্চ, ম্যাক্স, এই হচ্ছে আমার বেসিক ফাংশন সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিন, ম্যাক্স। এর কমপ্লেক্সিটি পার্টও আমরা আসবো।
কিন্তু কমপ্লেক্সিটি পার্ট আসার আগে যেটা আমাদের জানতে হবে তাকে বলবো আমরা রেফারেন্স। রেফারেন্স কি? রেফারেন্স হলো আমরা কোনো কিছুকে কানেক্ট করে কাজ করছি বা সেই কানেকশনটা সরে যাচ্ছে না। উদাহরণ, ধরছি এটা একটি আয়রন বার। এই আয়রন বারের সাথে আমি একটা দড়ি লাগাচ্ছি। দড়ি লাগিয়ে একটা ট্রাক্টর কে বেঁধে রেখেছি, কারণ এই আয়রন বারটার সাথে ট্রাক্টরটাকে না বাঁধি ট্রাক্টরটার নিচে স্লোপিং ডাউন হবে এবং সেটা ড্যামেজ হতে পারে। বেঁধে রেখেছি, তার মানে আমার এই জিনিসটা ফিক্সড, হেভিলি ফিক্সড, এটা আমার কখনো সরবে না। কিন্তু যদি এটা ফিক্সড না হতো তাহলে কি হতো, এটার সাথে এই যে কেবেলস আছে সেই সব নিয়ে ট্রাক্টরটা সেই স্লোপিং ডাউন হতো এবং যেটা হওয়ার কথা ছিল না সেটাই হয়ে যেত, এটা ড্যামেজ হতো। কিন্তু আমার কাছে দরকার হচ্ছে এরকম একটা জিনিস যা হচ্ছে স্ট্রং বা রেফারেন্স। এটাই হচ্ছে আমার রেফারেন্স, যেটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে এবং যা সরবে না। যখন এক্সেলের ক্ষেত্রে আমরা কোনো রেফারেন্স নিই, সেই রেফারেন্সটা কিসের নিই? কোনো সেলকে নিই। এটা আমার সেল। এই সেলকে যে রেফারেন্স নিই তার রেফারেন্সকে আমরা কি অ্যাড্রেস বলি? সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস কি? ধরছি A1। এই A1 হচ্ছে ডাইনামিক, কিন্তু A1 কে যদি আমাকে আয়রন বারের মতো বানাতে হয় তাহলে দুদিকে দুটো ডলার সাইন অ্যাড করতে হবে। এই ডলার সাইন হচ্ছে প্রথম কি? কলম। কলমকে ফ্রিজ করলো মানে কলমকে লক করলো। নেক্সট হচ্ছে রো, রোকে লক করে ফেললো। এই কখনো যার এই রেফারেন্স নেওয়া হয়েছে, যেখানে ফর্মুলা ইউজ হচ্ছে এবং যার রেফারেন্স এটা নেওয়া হয়েছে, এই ফর্মুলা কপি করে অন্য জায়গায় নিলে এর পজিশন সরবে না। দিস ইজ কল্ড অ্যাবসোলিউট রেফারেন্স। কিন্তু যদি আমাকে কোনো একটা মানে কলম অথবা রো যে কোনো একটাকে ফ্রিজ করে বাকিটাকে ছাড়তে হয়, ধরছি কলম ফ্রিজ থাকবে ডলারে, ওয়ানের জায়গায় 2 হবে কারণ ওটার সাথে সাথে এটা নিচে নামবে, নিচে সেল ভ্যালু নামবে। কিন্তু কলম যাতে কপি করে আমি নিয়ে পাশে নিয়ে গেলে কলম চেঞ্জ না হয়, তাহলে কলমকে ফ্রিজ করছি, রোকে আনফ্রিজ। এটা কিরকম দেখতে হবে? এটা কলম ফ্রিজ, রো আনফ্রিজ। যখন কোনো পার্টিকুলার একটাকে আমি ফ্রিজ করছি আর একটাকে আমি ছেড়ে রাখছি যাতে পুরোপুরি লুজ না হয়ে যায় কিন্তু সামান্য ডাইনামিক ভাব থাকে, তাকে আমরা বলবো রিলেটিভ রেফারেন্স, জাস্ট লাইক রিলেটিভ মোশন। এই হলো আমার অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ রেফারেন্সের থিওরিটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল দেখি। আমার এখানে জিএসটি প্রাইস বের করতে হচ্ছে সিজিএসটি এবং এসজিএসটি। বোথ আর 9%, মিনস টোটাল 18%। তাহলে টোটাল প্রাইস কার এগেনস্টে ক্যালকুলেট হবে? ইন্টু এই 9%। ধরছি আমার এটা না 5% হওয়ার কথা, ধরে নিচ্ছি আজকে গভর্নমেন্ট রুল চেঞ্জ করে দিচ্ছে, সিজিএসটি 9%, এসজিএসটি 5%। এবারে কপি পেস্ট করছি। কি হচ্ছে? 5% কার সাথে ক্যালকুলেট হচ্ছে? এই সিজিএসটি ভ্যালুর সাথে। কিন্তু ভ্যালু কোনটা হওয়া উচিত ছিল? টোটাল প্রাইসের উপরে, মানে বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্সের মতো বিফোর ট্যাক্সেশন ভ্যালুর উপর হওয়ার কথা ছিল, কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এটা যদি 9% করি কোনোদিন হিসেবে মিলবে না, কারণ আমার তো ক্যালকুলেশনের মূল রেফারেন্সটাই চেঞ্জ হয়ে গেছে। এই প্রবলেমকে সলিউশন করার জন্য আমি কি করব?
এই F3 এর মধ্যে কোনটা আমার স্টিক হওয়া উচিত? এফ এফ হচ্ছে আমার কলম, এটাই শুধু আমার সিকিউর হওয়া উচিত, আমার ফ্রিজ হওয়া উচিত। 3 এর পর 4, 4 এর পর 5 তো আসবেই, ওটাকে সিকিউর করলে তো হবে না, প্রত্যেকবার ভ্যালু তো আলাদা প্রত্যেকটা প্রোডাক্টে। দেন G1 কাকে ডিফাইন করছে? 9% অফ হু? সিজিএসটি। সিজিএসটিটা তারপরে এসজিএসটি হবে, আমি একবারই করবো কপি করব। তাহলে এতে কোনটা আমার স্টিক হতে হবে? এতে স্টিক হতে হবে শুধু 1, কেন রো আমার কাছে সেম থাকছে 1, কলম জি থেকে এইচ হবে, আবার এইচ থেকে জি হতে পারে। তাহলে এখানে দুখানা রেফারেন্স চেঞ্জ হলো, একে বললো মিক্স রেফারেন্স, এটাও রিলেটিভ রেফারেন্সের মধ্যে পড়ছে। কপি পেস্ট, বোথ আর সেম, বোথ আর ট্রু। এই ধরনের কপি পেস্ট করার নিয়ম হচ্ছে সাইডের ঘরে যাব, ডাউন, পেস্ট,